আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ট্যাগ কোশ্চেন নিয়ে, এবং আজকে রাজশাহী বোর্ডে 2024 সালের যে ট্যাগ কোশ্চেনটি এসেছিল সেটির সলিউশন আমরা খুব সহজেই এবং শর্ট টেকনিকে করব। বন্ধুরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও। আমরা প্রথমে যে এ নাম্বার দেখতে পাচ্ছি, বাংলাদেশ কেম ইনটু ব্রিং at the cost of a bloody war। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পরে রয়েছে কেম। তো কেমটা আমরা দেখতে পাচ্ছি ভার্বের কোন ফর্মে আছে, কাম। সো আমরা বুঝতে পারতেছি যে এখানে কেম এই ভার্বটি রয়েছে ভার্বের ভি2 ফর্ম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট ফর্ম। বন্ধুরা, আমরা জানি যে যদি স্টেটমেন্টের পাস্ট ইনডিফিনিট ফর্ম এর ভার্ব হয়, সেক্ষেত্রে অবশ্যই ট্যাগ কোশ্চেনে আমরা অক্সিলারি ভার্ব আনবো ডিড। এখন প্রশ্ন হলো ডিড আনলাম এবং একটা সংক্ষিপ্ত রূপ নট হবে। এখন প্রশ্ন হলো এরপরে আমরা সাবজেক্ট কি ব্যবহার করব। প্রশ্ন হলো এখানে বুঝতে হবে যে আসলে কি বোঝানো হয়েছে। বাংলাদেশ কেম ইনটু ব্রিং এট দ্য কস্ট অফ এ ব্লাডি ওয়ার। মূলত বাংলাদেশ এসেছে, বা তার মানে মূলত আসলে বাংলাদেশ এসেছে মানে বাংলাদেশের উৎপত্তি বা জন্মটা হয়েছে কিভাবে। ব্রিং মানে আসলে কোনো কিছু আনা। বলছে যে বাংলাদেশ এসেছিল ব্রিং এট দ্য কস্ট অফ এ ব্লাডি ওয়ার। বাংলাদেশ এসেছিল কিভাবে? একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশের জন্ম হয়েছিল একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। সো এই যুদ্ধের মাধ্যমে বলতে কি বোঝায়? তার মানে কি, আমরা যদি কোশ্চেনটা করি, ট্যাগ কোশ্চেন কেমন হয় যে মানে এটা কি নয়, এটা কি ছিল না? তাহলে আমরা এখন অক্সিলারি ভার্ব হলো ডিড, এবং আমরা কিন্তু এখানে কিন্তু বাংলাদেশকে যদি আমরা আসলে সাবজেক্ট হিসাবে এখানে কিন্তু মিন করি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা একটি ভুল হবে। এখানে আমরা আসলে মূলত ব্লাডি ওয়ার, আসলে এই ব্লাডি ওয়ারটাকে আমরা যদি করি, ব্লাডি ওয়ার একটা বিষয় বা বস্তু, এক্ষেত্রে অবশ্যই এর জন্য আমাদের আনতে হবে হলো ইট। তো আমরা কিন্তু এর মধ্যে ইতিমধ্যে নিয়মগুলো শিখেছি, তো সে অনুযায়ী এখানে হবে হলো ডিডেন্ট ইট। এবং একটি প্রশ্নবোধক চিহ্ন। বন্ধুরা, এরপরে আমরা বি নাম্বার দেখে চলে যাই। সো এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু দিস কান্ট্রি। এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু দিস কান্ট্রি। বন্ধুরা, আমরা যদি এখানে দেখি, এভরিওয়ান প্রত্যেকের হ্যাজ রয়েছে কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। দিস কান্ট্রি, এই দেশের জন্য কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তো মূলত আসলে এটা আমরা কি করব? আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাজ রয়েছে। হ্যাজটা আসলে ভার্বের যদি আমরা মূলত ফর্মেটটা দেখি, আসলে কি হয়, হ্যাজ বা হ্যাড এই ধরনের আর কি। তো এটা আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, সো প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আমরা জানি যে এখানে আমরা জানি যে এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস দিস কান্ট্রি। মানে আমরা যদি অর্থটা করি, তাহলে আমরা জানি যে এভরিওয়ান বা এভরিবডি এ ধরনের কোনো শব্দ থাকলে সেক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু দে বসাবো, অর্থাৎ ট্যাগ কোশ্চেনে গিয়ে দে বসাবো। তাহলে আমরা যদি দে বসাই, দের জন্য কিন্তু এখানে অবশ্যই ডোন্ট হবে। বাট তোমরা যদি বন্ধুরা এভরিওয়ানের জন্য কেউ আসলে ডাজেন্ট বসাও, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ট্যাগ কোশ্চেনটি রং হবে, মানে ভুল হবে। তো এখানে দেখতে পাচ্ছ এভরিওয়ান হ্যাজ, এভরিওয়ানের জন্য কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো হ্যাজ হয়েছে। তোমরা এটি ভুল করে যদি ডাজেন্ট এভাবে বসাও ইট, তাহলে অবশ্যই ভুল হবে। আমরা যেহেতু এখানে দেই হবে, আমরা জানি যে এভরিওয়ান বা এভরিবডি থাকলে দেই হয়। সো দেই যেহেতু হবে, সেহেতু অবশ্যই এখানে প্লুরাল নাম্বার, আর প্লুরাল নাম্বারের জন্য অবশ্যই এখানে কি হবে? ডু হবে। অর্থাৎ আমরা যদি নেগেটিভ করে তাহলে হবে ডোন্ট দে। অর্থাৎ ট্যাগটি হচ্ছে হলো ডোন্ট দে এবং একটা প্রশ্নবোধক চিহ্ন। বন্ধুরা, এবার আমরা 3 নাম্বার চলে যাই। এখানে কি আছে? অ্যাজ এ সিটিজেন একজন নাগরিক হিসেবে অফ দিস কান্ট্রি, একটা দেশের নাগরিক হিসেবে। আচ্ছা, উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস। হার্ডলি শব্দের অর্থ এখানে কথাচিত, অর্থাৎ এটা একটা নিজেই নেগেটিভ শব্দ। কিন্তু উইর পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ক্যান, অর্থাৎ ক্যানটি হলো মডাল অক্সিলারি ভার্ব। যেহেতু মডাল অক্সিলারি ভার্ব আমরা পেয়ে গিয়েছি, সো আমরা এখানে কিন্তু এখন যে কাজটা করব, অ্যাজ এ সিটিজেন অফ দিস কান্ট্রি, এখানে আমরা দিয়েছি ক্যান, তাহলে এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি উই। সো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে
এখানে কি রয়েছে, এখানে হার্ডলি নেগেটিভ শব্দ, সো এখানে কোনো ট্যাগে নেগেটিভ শব্দ হবে না। তাহলে মডালক দিলে ক্যান আছে, ক্যান ওই, ট্যাগ কোশ্চেনটা হবে হলো ক্যান ওই, ক্যান ওই এবং একটা প্রশ্নবোধক চিহ্ন। বন্ধুরা এবার আমরা চলে যাবো ডি নাম্বার। ডি নাম্বার কি রয়েছে, আই এম প্রাউড টু বি এ সিটিজেন অফ দিস কান্ট্রি। তো আমরা যদি বলি যে আই এম প্রাউড, কি আমি গর্বিত, আমি হই গর্বিত, টু বি এ সিটিজেন একজন নাগরিক হিসেবে বা একজন নাগরিক হওয়ার জন্য, টু বি মানে কি কোনো কিছু হওয়ার জন্য, অফ দিস কান্ট্রি তার মানে কি আমি গর্বিত এদেশের একজন নাগরিক হওয়ার জন্য আমি গর্বিত, বা আই এম প্রাউড আমি গর্বিত টু বি এ সিটিজেন একজন নাগরিক হওয়ার জন্য অফ দিস কান্ট্রি, অর্থাৎ এই দেশের একজন নাগরিক হওয়ার জন্য আমি গর্বিত। এখন প্রশ্ন হলো নাগরিক তো শুধু আমি একা না, এই বাংলাদেশে কিন্তু নাগরিক আমি একা না, আমার মতো অনেকেই আছে। তো এখানে কিন্তু যদি আরএনটাই ব্যবহার করি, আমরা জানি এর পরে আরএনটাই হবে, বাট আসলে বাংলাদেশের নাগরিক কিন্তু আমি একা নই। সো এখানে কিন্তু অবশ্যই যদি আরএনটাই এটা ব্যবহার করে অবশ্যই এটা কিন্তু রং হবে এবং এটি কিন্তু ট্যাগ কোশ্চেন হবে না। সো অনেকেই আমি মনে হয় আমার ভিডিও দেখে অনেকেই ভাবতেছিল যে আরএনটাই হবে, বাট এখানে আরএনটাই হবে না। তো এখানে হবে শ্যাল উই, যেহেতু বাংলাদেশের নাগরিক শুধু আমি না অনেকেই আছে, সো এখানে আমরা কিন্তু প্লুরাল নাম্বার ব্যবহার করতে হবে, এটা কিন্তু একটা ব্যতিক্রম নিয়ম। সো এখানে আমরা ব্যবহার করব শ্যাল উই, শ্যাল উই এবং একটা প্রশ্নবোধক চিহ্ন। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছে। এবার আমরা এই নাম্বার দেখি কি লেখা রয়েছে। এই নাম্বার রয়েছে লেটাস উই, লেটাস সরি দুঃখিত, লেটাস ওয়ার্ক টুগেদার টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি। লেটাস ওয়ার্ক, লেটাস মানে কি চলো, টুগেদার একসাথে কি করি কাজ করি, টু বিল্ড আপ আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশকে গড়ে তোলার জন্য আমরা একসাথে কাজ করি, চলো একসাথে কাজ করি। মূলত এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি লেটাস দ্বারা থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। সো এটা একটা প্রপোজাল, আর আমরা জানি যে লেটাস দ্বারা কোনো প্রপোজাল বা ইম্পারেটিভ সেন্টেন্স বোঝালে সেক্ষেত্রে অবশ্যই সরাসরি ট্যাগ কোশ্চেনে আমরা ব্যবহার করব শ্যাল উই। তাহলে বন্ধুরা আমরা এখানে কিন্তু শ্যাল উই ব্যবহার করব। বন্ধুরা আসলে যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে সেই কারণে আমি আসলে দুঃখিত আনটাইম হওয়ার কারণে। তো তোমরা আসলে যতটুকু আমি বোঝানোর চেষ্টা করেছি বুঝিয়ে দিয়েছি। আসলে এখানে সবকিছু মুখস্থ করতে হবে এমন কোনো নিয়ম নেই, কিছু কিছু নিয়ম এবং কিছু ব্যতিক্রম এবং কিছু ফরম্যাট রয়েছে, যেই ফরম্যাটগুলো আমরা ব্যবহার করলে অর্থ ছাড়াও খুব সহজেই এই নিয়মগুলো ব্যবহার করে সহজে ট্যাগ কোশ্চেন করতে পারি। আশা করি এই আজকের যে রাজশাহী বোর্ড 2024-এর যে ফরমেটিভ এবং ইজি যে টেকনিক ছিল এবং অর্থবোধকভাবে এবং ব্যতিক্রম কিছু নিয়ম ছিল, সেই নিয়মগুলো আমি আমার দিক থেকে বোঝানোর চেষ্টা করেছি। এরপরও কেউ যদি কোনো নিয়ম বুঝে না থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে বা একটি প্রবলেম সলভ একটি ক্লাস করব, সেই ক্লাসে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে এবং সুন্দর থাকবে এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ। কাটাই